আরে দে তোর বদনটা দে না, তোর বদন না দিয়ে আমার বদন কেন দিছিস তুই? 4 জনের লস: আকাশ, চন্দন, অনির্বাণ। সুমিত কই? চন্দন, হ্যালো। বল হ্যালো। বল। বলছি আমার নামে কোথাও ঢুকিস না আবার। না না না, অন্য কোথাও ঢুকবো না। পেটে যাবো নিয়ে, জানিস তো। আর চন্দন আর কি ফেসে যায় চন্দন। চন্দন আর হাসবে চন্দন। হ্যাঁ, আমার আমার কাছে ভাই স্ক্রিনশট আছে, চিন্তা নিস না। বেশ। হাসছে চন্দন। হ্যালো, আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে বিশ্ব জনসংখ্যার আঞ্চলিক বন্টন। বিশ্বে যে জনসংখ্যা তার অঞ্চলে, বিভিন্ন অঞ্চলে কিভাবে বঞ্চিত আছে সেটা দেখবো। প্রথম হচ্ছে পৃথিবীর জনঘনত্ব কত? প্রতি বর্গ কিলোমিটারে 54 জন। 54 জন প্রতি বর্গ কিমিতে। দেখ, ভারতের জনঘনত্ব কত ছিল? 382 পার বর্গ কিমি। দেখ, গোটা পৃথিবীতে জনসংখ্যা কত? প্রত্যেক বর্গ কিমিতে 54 জন। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে সব জায়গায় যে জনঘনত্ব বা জনসংখ্যার যে ঘনত্ব সেটা সমান নয়। কোনো জায়গায় যদি একটা স্কোয়ার মানে একটা ছোট জায়গায় বেশি লোক বসবাস করছে, আবার অনেক বৃহত্তর এরিয়ায় বেশি কম লোক বসবাস করছে। কি কারণে সেগুলো করছে এবং সেই সব অঞ্চলগুলো কি, সেটাই আজকে দেখতে হবে। প্রথম হচ্ছে অতি নিবিড় জনঘনত্ব অঞ্চল। জনঘনত্ব অঞ্চলকে বিশ্বের কয়েকটি ভাগে ভাগ করা যায়, সাধারণত 4 ভাগে ভাগ করা যায়, এই 5 ভাগে ভাগ করা যায়। এর মধ্যে প্রথম যেটা হচ্ছে অতি নিবিড় জনঘনত্ব অঞ্চল। অতি নিবিড় জনঘনত্ব অঞ্চল মানে যেখানে জনঘনত্ব খুবই বেশি, অতি নিবিড়। সাধারণত এখানে জনঘনত্ব কত হয়? এখানে জনঘনত্ব হয় 100 জন পার স্কোয়ার কিলোমিটার এর বেশি। গ্রেটার দেন 100 জন পার স্কোয়ার কিলোমিটার কোথায় থাকে? এই অতি নিবিড় জনঘনত্বযুক্ত অঞ্চলে। এখানে কি হচ্ছে বলছে, বিশ্বের বা গোটা বিশ্বের প্রায় 9% এলাকায়, 9% এলাকা মানে যে এরিয়াটা হচ্ছে 9%। এর মধ্যে বলছে বিশ্বের পপুলেশন বা জনসংখ্যা 60% থেকে 65% লোক বলছে আরেকবার বসবাস। প্রথম থেকে বলো। আজকে যেটা দেখছি বিশ্ব জনসংখ্যার আঞ্চলিক বন্টন। বিশ্ব জনসংখ্যার আঞ্চলিক বন্টন দেখতে হবে, কারণ কি? কারণ দেখ, গোটা পৃথিবীর জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 54 জন পার স্কোয়ার কিলোমিটার। এটা কোথায়? গোটা পৃথিবীর জনঘনত্ব। আর দিকে ভারতের জনঘনত্ব দেখেছিলাম 382 জন পার স্কোয়ার কিলোমিটার। তাহলে দেখ, কোথাও রয়েছে 54 জন গোটা পৃথিবীতে, কিন্তু ভারতে রয়েছে 382 জন প্রত্যেক বর্গ কিলোমিটার এলাকায়। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে সব জায়গায় সমান সংখ্যক মানুষ বসবাস করে না, কোথাও থাকে বেশি তা কোথাও কম, এবং এইটাকে গড় হিসাবে এসছে 54 জন। এই জন্য দেখতে হবে আমাদের কোথায় বেশি থাকে এবং কোথায় কম থাকে এবং কি কারণে জনসংখ্যার ঘনত্ব ওই সমস্ত জায়গায় বেশি বা কম। এরকম ভাবে জনঘনত্ব অঞ্চলকে 5টি ভাগে সাধারণত ভাগ করা যায়। 5টি জনসংখ্যার ঘনত্ব অঞ্চল কটি ভাগে ভাগ করা যায়? 5টি। এই 5টির মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে অতি নিবিড় জনঘনত্ব অঞ্চল। অতি নিবিড় জনঘনত্ব অঞ্চল। অতি নিবিড় জনঘনত্ব অঞ্চল কোনগুলো? যেখানে জনসংখ্যা 100 জন পার স্কোয়ার কিলোমিটারের বেশি থাকে, গ্রেটার দেন 100 জন পার স্কোয়ার কিলোমিটার। যে সমস্ত জায়গায় প্রত্যেক বর্গ কিলোমিটার এলাকায় 100 জনের বেশি থাকে সেগুলোকে আমরা বলি অতি নিবিড় জনঘনত্ব অঞ্চল। এই এরিয়াটা কত? এর এরিয়া হচ্ছে 9%, মানে গোটা পৃথিবীর যে এরিয়া তার মাত্র 9% এরিয়ায় থাকে। ঠিক গোটা পৃথিবীর জনসংখ্যার 60 থেকে 65% লোক থাকে এই আমাদের 9% এলাকায়। তাহলে বুঝতে পারছিস এই 9% এলাকার উপর কত চাপ। 9% এলাকায় গোটা পৃথিবীর 60 থেকে 65% জনসংখ্যা থাকে।
সেই জন্য এই অঞ্চলকে বলা হয় অতি নিবিড় জনঘনত্ব যুক্ত অঞ্চল। এই অতি নিবিড় জনঘনত্ব যুক্ত অঞ্চল কোথায় কোথায় থাকে? এরিয়াগুলো কি? প্রথম হচ্ছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়া। কোথায় কোথায়? দক্ষিণ, দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়া। এই এলাকাটা কোথায় পড়ছে? দক্ষিণ, দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়া। সাধারণত দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে আমাদের ভারত থাকে, চীন, তারপরে ভিয়েতনাম, লাওস, তারপরে শ্রীলঙ্কা, বাংলাদেশ, এই সমস্ত অঞ্চলগুলো থাকে। এগুলো আমরা দেখি যে আমাদের এখানে জনঘনত্ব খুবই বেশি। এবারে কি কি কারণে এগুলো কোথায় কোথায় থাকে? এগুলোর মধ্যে দেখবি ভারতে সাধারণত দেখবি যে সমস্ত অঞ্চলে মানে গাঙ্গেয় উপকূল, ভারতের গাঙ্গেয় উপকূল, থর মরুভূমি বাদ দিয়ে এবং দক্ষিণ ভারতের বৃষ্টিচ্ছায়া অঞ্চল বাদ দিয়ে সমগ্র ভারত পড়ছে এর মধ্যে। ইন্ডিয়া, পাকিস্তানের কিছু অংশ পড়ছে, বাংলাদেশের অংশ পড়ছে, এই সমস্ত। এছাড়া কি থাইল্যান্ড, মায়ানমারের ইরাবতী উপত্যকা, শ্রীলঙ্কার উপকূল এবং মালদ্বীপ, তারপরে কাম্বোডিয়া, মেকং, ভিয়েতনাম, মালয় উপদ্বীপ, ফিলিপিন্স, এই চীন এবং জাপানের দক্ষিণ পূর্বাংশ, উত্তর এবং দক্ষিণ কোরিয়া, এখানে হচ্ছে এই অতি নিবিড় জনঘনত্ব যুক্ত অঞ্চল। অতি নিবিড় জনঘনত্ব অঞ্চল হচ্ছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার এই সমস্ত দেশগুলোই পাওয়া যায়। এবার কি কি কারণে জনসংখ্যার ঘনত্ব বেশি থাকে? সব জায়গায় মোটামুটি একই থাকবে, সেজন্য একটা আপাতত কারণগুলো বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে জলবায়ু। আমরা জানি এখানকার জলবায়ু হচ্ছে কি রকম? খুবই অনুকূল জলবায়ু, চাষাবাসের জন্য বা তোর বসবাসের জন্য অনুকূল জলবায়ু। সেই জন্য এখানে জনঘনত্ব বেশি। বিভিন্ন নদী থাকছে, নদীর উর্বর প্লাবন ভূমি থাকছে, সেই জন্য উর্বর প্লাবন ভূমিতে কি হয়? উর্বর প্লাবন ভূমিতে চাষবাসের সুবিধা হয়। তাহলে কি কি দেখলাম? প্রথমে দেখলাম জলবায়ু, এই জলবায়ুর পর জমি, চাষবাসের সুবিধা হয়। এছাড়া কি কি হয়? এছাড়া এখানে উন্নত প্রযুক্তি থাকে, এছাড়া বিভিন্ন খনিজ সম্পদ পাওয়া যায়, খনিজ। এই সমস্ত কারণে এখানকার জনসংখ্যার ঘনত্ব খুবই বেশি হয়। বেশিরভাগ জায়গায় জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ দেখবি এই সমস্ত জিনিসগুলো: জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, খনিজ সম্পদের প্রাপ্যতা, সেখানকার যোগাযোগ ব্যবস্থা, সেখানকার জমি, চাষবাস, জীবনযাত্রার মান, এই সমস্ত উপর নির্ভর করে এই জনঘনত্বের বৃদ্ধিটা হয়। তাহলে প্রথম বললাম দক্ষিণ, এই অতি নিবিড় জনঘনত্বের মধ্যে পড়ছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার জায়গাগুলো পড়ছে। এরপরের যে জায়গাটা সেটা কোথায়? দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার পর যে জায়গাটায় অতি নিবিড় দেখা যায় সেটা হচ্ছে উত্তর পশ্চিম ইউরোপ। উত্তর পশ্চিম ইউরোপ। উত্তর পশ্চিম ইউরোপের মধ্যে কি কি পড়ছে? ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, তারপরে নেদারল্যান্ডস, ইউক্রেন, এই সমস্ত জায়গাগুলো কি হয়? জনসংখ্যার ঘনত্ব খুবই বেশি। এই সমস্ত জায়গাগুলো জনসংখ্যার ঘনত্ব কিরকম? আমাদের এই ভারতবর্ষে এদের মতনই বেশি। কারণ কি জানিস যে ওখানকার কি কি থাকে? ওখানকার অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা খুবই ভালো, কাজের যোগান বা কর্মসংস্থান ভালো। এছাড়া কি হয়? পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা ভালো, উন্নত শিল্প। এই সমস্ত জায়গাগুলো আমরা জানি শিল্প বিপ্লব হয়েছিল ইউরোপে প্রথম, শিল্পে। তাহলে এরা শিল্পে খুবই উন্নত। এছাড়া কি বিভিন্ন জায়গাগুলো এখানে ফসল, বিভিন্ন ফসল হয়। নদী, এই সমস্ত নদী, রাইন নদী বা এই সমস্ত নদীগুলোর যে অনুকূল প্লাবন ভূমি আছে, সেখানে কি হয়? বিভিন্ন রকম ফসল চাষ হয়। এছাড়াও 80% শহর, শহরের জনসংখ্যার সংখ্যা প্রায় 80%, যেটা ভারতে খুবই কম। যেমন গোটা বীরভূমে মোটে 4টি না 5টি হচ্ছে, 5টি কেন, সিউড়ি, বোলপুর, দুবরাজপুর 3টে, সাঁইথিয়া, রামপুরহাট 5টা। হ্যাঁ, 5টি মোটে পৌর শহর আছে। সেখানে এখানে গোটা 80%, গোটা দেশের 80% শহর হচ্ছে পৌর শহর। সেই জন্য এখানকার জীবনযাত্রার মান উন্নত হলে এখানকার জনঘনত্ব অতি নিবিড় প্রকৃতির হয়ে থাকে। এছাড়া হচ্ছে মধ্য এবং পূর্ব আমেরিকা, দুটো জায়গা গেল। এরপর 3 নম্বর যে জায়গা হচ্ছে মধ্য এবং পূর্ব আমেরিকা।
এই সমস্ত জায়গা কোথায় পড়ছে? সাধারণত পেইরি তৃণভূমি অঞ্চল। পেইরি তৃণভূমি অঞ্চল আমরা জানি কি হয়, খুবই উন্নত চাষবাসের জন্য। এছাড়া পঞ্চহ্রদ বা পঞ্চহ্রদ, যেটা আমাদের ওই পঞ্চম হ্রদ কানাডা এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে 5টা যে হ্রদ আছে, সেই অঞ্চল কি হয় অতি উর্বর এবং সেখানকার শিল্পেও খুবই বিকাশ। সেই জন্য এই সমস্ত অঞ্চলেও জনসংখ্যার ঘনত্ব খুবই বেশি। আমরা জানি আমেরিকায় জনঘনত্ব বেশি হয়, মানুষ আমেরিকা যেতে চায় কারণ কি এখানে সুযোগ সুবিধাও বেশি, জীবনের মান উন্নয়ন মান খুব বেশি, উন্নত শিল্প, উন্নত পরিকাঠামো, এই সমস্ত থাকার জন্য এই সমস্ত অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব হয় খুবই বেশি। এছাড়া অন্যান্য জায়গা যেমন মিশরের নীলনদ অঞ্চল, আমরা আগে জানি মিশরকে নীল নদের দান বলা হতো, কারণ কি এখানে চাষবাস খুবই ভালো হয়। এছাড়া অস্ট্রেলিয়ার মারে ডার্লিং অববাহিকা, অস্ট্রেলিয়ার মারে ডার্লিং অববাহিকা, এখানে কি হয় জনসংখ্যার ঘনত্ব খুবই বেশি। এই সমস্ত জায়গাগুলোই জনসংখ্যার ঘনত্ব খুবই বেশি। তাহলে অতি নিবিড় জনঘনত্ব যুক্ত অঞ্চল বললাম প্রথমে, যেখানে গ্রেটার দেন 100 জনসংখ্যার ঘনত্ব হয় গ্রেটার দেন 100 পার স্কয়ার কিলোমিটার। এবং আর কি বললাম, এখানকার প্রায় 9%, মানে গোটা পৃথিবীর 9% এলাকায় 60 থেকে 65% লোক বসবাস করে। কেন বসবাস করে এবং কোথায় কোথায় অঞ্চলগুলো, সেগুলো হচ্ছে এই কটা: দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়া, যেমন ভারত, চীন, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, এসব জায়গাগুলো। উত্তর পূর্ব ইউরোপের মানে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, ডেনমার্ক, এই সমস্ত জায়গাগুলো উত্তর পূর্ব ইউরোপ। এখানেও কারণ কি ওই যে উন্নত প্রযুক্তি। মধ্য এবং পূর্ব আমেরিকাতে থাকবেই। এবং এছাড়াও অন্যান্য যে জায়গাগুলো সেগুলো হচ্ছে নীলনদ এবং অস্ট্রেলিয়ার মারে ডার্লিং অববাহিকায় অতি নিবিড় জনঘনত্ব দেখা যায়। কারো বুঝতে অসুবিধা হলো? না। না কারো কোনো অসুবিধা? না জয়েন করেছে? না, শুভ জয়েন করেনি তো, কেন? কি জানি। তো ফোন কর শুভকে একবার। হ্যাঁ করছি তো না। ফোন করে দেখ। বেশ 2 মিনিট দাঁড়া। হ্যালো, জয়েন কর। জয়েন কর। এই কৌশিক ডাকছে তোকে। তো পড়ার সময় খাচ্ছিস তো? পড়ার সময় খাচ্ছিস? না না, বেশ বেশ। বেশ, এরপরে যেটা দেখবো নিবিড় বা উচ্চ জনঘনত্ব অঞ্চল। প্রথম দেখলাম অতি নিবিড় জনঘনত্ব অঞ্চল, এরপরে একটা হচ্ছে নিবিড় বা উচ্চ জনঘনত্ব অঞ্চল। নিবিড় বা উচ্চ জনঘনত্ব অঞ্চল কি হচ্ছে, যেখানে জনসংখ্যা 51 থেকে 100 জন পার স্কয়ার কিলোমিটারে থাকে। একটা বলছিলাম গ্রেটার দেন 100, এটা হচ্ছে পার স্কয়ার কিলোমিটারে 51 থেকে 100 জন জনসংখ্যা যে সমস্ত অঞ্চল থাকে সেগুলো হচ্ছে নিবিড় বা উচ্চ জনঘনত্ব যুক্ত অঞ্চল। এখানে কি হচ্ছে 6% এলাকায় 6% এলাকাটা কত? 6% এলাকায় জনসংখ্যা থাকছে 15%। আগেরটা বলেছিলাম কত? আগেরটা বলেছিলাম আমরা যে গোটা পৃথিবী 9% এলাকায় থাকছে 60 থেকে 65, কিন্তু এইটাতে বলছি আমরা 6% এলাকায় 15% থাকছে। তার মানে এখানে কিন্তু এর তুলনায় অনেক কম। এখানে 60 থেকে 65% থাকছে 9% এলাকায়, মানে জাস্ট 3% এলাকায় বেশি হয়ে কি করছে 15%, 3% এলাকা কম হয়ে অনেক কম, প্রায় 4 গুণ কম। জনসংখ্যার যে টোটাল পৃথিবীর জনসংখ্যার পার্সেন্টেজে 4 গুণ কম এখানে থাকছে। তাহলে 6% এলাকায় থাকছে কত? 15% জনসংখ্যা থাকছে এরিয়া।
এটা পপুলেশন, এবং জনসংখ্যার ঘনত্ব কত হচ্ছে 51 থেকে 100 জন প্রতি বর্গ কিলোমিটার অঞ্চল। এই সমস্ত এলাকাগুলো কোথায়? প্রথমে হচ্ছে এশিয়া। এলাকাগুলো কি কি? এলাকাগুলো দেখলি প্রথম হচ্ছে 1 নম্বর হচ্ছে এশিয়া। এশিয়ার মধ্যে কোন কোনগুলো? এশিয়ার মধ্যে যেগুলো প্রতিনিধি জনঘনত্বযুক্ত অঞ্চল বাদ দিয়ে সমস্ত জায়গাগুলো কোন কোন? ভারতের দাক্ষিণাত্য অঞ্চল, ভারতের দাক্ষিণাত্য দাক্ষিণাত্য অঞ্চলের মধ্যে কি কি পড়ে? বলবো হুম, ভারতের দাক্ষিণাত্য অঞ্চল হ্যাঁ, ওই তাই তামিলনাড়ু কর্ণাটক ওই জায়গাগুলো পড়ছে। তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গাগুলো সাধারণত পড়ে। এগুলোতে কি তার মধ্যেও জনঘনত্ব ভারতের যে অঞ্চলগুলো তাদের তুলনায় কম, তাহলে সেই জন্য এগুলো নিবিড় বা উচ্চ জনঘনত্বযুক্ত অঞ্চলের মধ্যে পড়ছে। অংশ এবং চীনের নিচু মালভূমি, চীনের কিছু অংশ এই এশিয়ার মধ্যে পড়ছে, নিবিড় জনঘনত্ব পড়ছে। ঠিক আছে, 2 নম্বর দেখি কোথায় রয়েছে, সেটা হচ্ছে ইউরোপ। ইউরোপের আমরা দেখেছিলাম এক একটি ইউরোপের কি কি উন্নত জায়গাগুলো পশ্চিম ইউরোপে সাধারণ ছিল। এখানে কি কি জার্মানি, যুগোস্লাভিয়ার পূর্বাংশ, ফ্রান্সের মধ্য এবং দক্ষিণাংশ, এবং পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া এবং রাশিয়ার পশ্চিমাংশে এই ধরনের বা নিবিড় বা উচ্চ জনঘনত্বযুক্ত অঞ্চল দেখা যায়। এছাড়া আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূল, মেক্সিকো, 3 নম্বর হচ্ছে ইউএসএ। আমেরিকা যুক্তরাষ্ট্রের কোথায়? যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূল, মেক্সিকো উপকূল, পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, মধ্য পম্পাস অঞ্চল এবং ব্রাজিলের পূর্ব ও দক্ষিণ পূর্বাংশ অঞ্চল। 4 নম্বর যেটা হচ্ছে দক্ষিণ সাউথ আমেরিকা। এই সমস্ত অঞ্চলে কিছু কিছু জায়গায় এই নিবিড় বা উচ্চ জনঘনত্বযুক্ত অঞ্চল দেখা যায়। ঠিক আছে, বুঝতে পারলি? হ্যাঁ পেরেছি। 3 নম্বর যেটা হচ্ছে নাতি নিবিড় বা মধ্যম জনঘনত্বযুক্ত অঞ্চল। মধ্যম জনঘনত্ব অঞ্চল, নাতি নিবিড় বা মধ্যম জনঘনত্বযুক্ত অঞ্চল, এগুলো কোনগুলো? যেখানে প্রত্যেক কিমিতে বা স্কয়ার কিমিতে 10 থেকে বা 11 থেকে 50 জন থাকে। প্রথমটা বলেছিলাম গ্রেটার দেন 100, প্রথমটা যেটা বলেছিলাম সেটা বলেছিলাম গ্রেটার দেন 100, তারপরে বললাম 51 থেকে 100, আর এটা হচ্ছে 11 থেকে 50 জন পার স্কয়ার কিলোমিটার থাকে। এবং গোটা পৃথিবী 10% এলাকায়, 10% এলাকায়, এলাকা কত? 10%। গোটা পৃথিবী 10% এলাকায় এরিয়া, 10% এরিয়ায় জনসংখ্যা কত থাকে? 15%। এক একটা 15% ছিল কত পার্সেন্ট এলাকায়? 6% এলাকায়। এটা 10% এলাকায় 15% জনসংখ্যা থাকছে। এটিকে বলা হচ্ছে নাতি নিবিড় বা মধ্যম জনঘনত্বযুক্ত অঞ্চল। এগুলোর মধ্যে কোথায় কোথায় পড়ছে? এশিয়ার মধ্যে পড়ছে। এটার মধ্যে কোথায় কোথায় পড়ছে? এশিয়া, 1 নম্বর এশিয়া। এশিয়ার কোথায়? এশিয়ায় সাধারণত দেখবি মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন ইসরায়েল, লেবানন, তুরস্ক, সিরিয়া, এই সমস্ত জায়গাগুলোই হচ্ছে এই নাতি নিবিড় বা মধ্যম জনঘনত্বযুক্ত, যেখানে তেল বলয়, এশিয়ার তেল বলয়ে এই নাতি নিবিড় বা মধ্যম জনঘনত্বযুক্ত অঞ্চল অবস্থান করে। এছাড়া কোথাও আফ্রিকা, আফ্রিকায় গিনি, ঘানা, বিভিন্ন আফ্রিকার বেশিরভাগ দেশে থাকে ঘানা, নাইজেরিয়া, ক্যামেরুন, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, এই সমস্ত জায়গাগুলো এটা থাকছে। এছাড়া 3 নম্বর হচ্ছে ইউরোপ। ইউরোপের কোন কোন জায়গাগুলো পাওয়া যায়? জর্জিয়া, আজারবাইজান, আর্মেনিয়া, আয়ারল্যান্ড, বুলগেরিয়া, বেলারুস, গ্রিস, স্পেন, রাশিয়ার পূর্বাংশ প্রভৃতি হচ্ছে এই নাতি নিবিড় মধ্যে পড়ছে। এছাড়া উত্তর আমেরিকার মধ্যে পড়ছে। উত্তর আমেরিকার কোথায় কোথায়? যুক্তরাষ্ট্রের দক্ষিণ, মধ্য পূর্ব এবং কানাডার কলম্বিয়া।
নর্থ আমেরিকা। আর যেটা 5 নম্বর হচ্ছে সাউথ আমেরিকা। সাউথ আমেরিকার কোথায় কোথায় পড়ছে? সাউথ আমেরিকা ভেনেজুয়েলা, কলম্বিয়া, পূর্ব ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ের উপকূল। এছাড়া অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল এবং নিউজিল্যান্ডের ক্যান্টারবেরি সমভূমি এই নাতিনিবিড় বা মধ্যম জনঘনত্বযুক্ত অঞ্চলের মধ্যে। ঠিক আছে, এটা বুঝতে পারলি? জায়গাগুলো শুধু নাম মনে রেখে দিতে হবে আর স্কয়ার কিলোমিটারের মধ্যে থাকবে। অঞ্চলগুলোর নাম মনে রাখলেই তো হয়ে যাবে, তারপরে দেশ তো অঞ্চলগুলোর নাম। বাস। 4 নম্বর হচ্ছে বিরল বা নিম্ন জনঘনত্ব অঞ্চল। বিরল বা নিম্ন জনঘনত্ব অঞ্চল বলছে 20% এলাকায় 20% এলাকায় কত জন ওই বসবাস করছে? মরু অঞ্চলগুলো হবে মনে হয় কম থেকে। হ্যাঁ, 7% জনসংখ্যা থাকছে। এবং জনঘনত্ব কত হচ্ছে? প্রতি বর্গ কিমিতে 1 থেকে 10 জন, 1 থেকে 10 জন পার স্কয়ার কিমি। এসব জায়গাগুলো কোথায় কোথায় পড়ছে? আফ্রিকার মধ্য পূর্ব সাভানা, দক্ষিণে ভেল, রাশিয়ার কোথায় কত করছে? এই ইউরোপের রাশিয়ার উত্তর মধ্যাংশ, যেখানে সেই আমাজন অববাহিকা। হ্যাঁ, বরফ বরফ থাকছে ওই সমস্ত জায়গাগুলো। পেইরি তৃণভূমির অঞ্চল, কানাডার সরলবর্গীয় অরণ্য অঞ্চল, মানে সাধারণত বরফ জায়গা এবং অরণ্য বা তৃণভূমি অঞ্চলে এই সমস্ত জায়গাগুলোই পড়ছে। কোথায়? বিরল বা নিম্ন জনঘনত্বযুক্ত অঞ্চল। 5 নম্বর যেটা, সেটা হচ্ছে অতি বিরল বা নিম্ন জনঘনত্ব। অতি বিরল বা অতি নিম্ন। তাহলে এখানে কি হচ্ছে? মোটে 1% জনসংখ্যা থাকছে, 1% জনসংখ্যা, 1% পপুলেশন থাকে এই অঞ্চলগুলো। এই অঞ্চলগুলো কোথায়? মেরু অঞ্চল পড়ছে, মরু অঞ্চল পড়ছে, পার্বত্য অঞ্চল পড়ছে এবং নিরক্ষীয় অরণ্য। মেরু অঞ্চল, মেরু, মরু অঞ্চল, পার্বত্য অঞ্চল এবং নিরক্ষীয় অরণ্য, এই সমস্ত জায়গায় কি হচ্ছে? এইগুলো থাকছে। এবং এগুলো হওয়ার কারণ কি? হওয়ার কারণ দেখ, তোরাই জানতে পারবে। এদিকে কি নাই? না আছে যোগাযোগ, না আছে উন্নত কৃষি, না আছে শিল্প, না আছে জীবন ধারণের উপযুক্ত পরিবেশ, না জলবায়ু ভালো, সমস্ত কিছু দুর্গম। সেই জন্য এখানকার জনঘনত্ব কি হয়? খুবই কম। তাহলে এটা বুঝতে পারলি এই 5টা অঞ্চল। হ্যাঁ, বুঝলাম। বুঝেছি সবাই? শুভ জয়েন করেছে? হ্যাঁ, হয়েছে হয়েছে। আকাশ গান বাজাচ্ছিস নাকি? কে গান বাজাচ্ছে? আমি কোথায় গান বাজাচ্ছি? এরপরে দেখবো যেটা ভারতের জনসংখ্যা বন্টন। জনসংখ্যা বন্টনের কারণগুলো, অসম বন্টনের কারণগুলো দেখি পারবি, ওটা বোঝানোর কিছু নাই। ঠিক আছে? হ্যাঁ, ওই তো কারণগুলো জানিস, দেখবি ওই যে সমুদ্র তীরবর্তী অক্ষাংশগত অবস্থান, অঞ্চল, পাহাড়ি অঞ্চলে কোন মানুষ বসবাস করবে, কত করবে। ভূপ্রকৃতি, শিলাস্তর, মৃত্তিকা, জলের প্রাপ্যতা, জলবায়ু কিরকম, ছোট নাগপুর মালভূমি অঞ্চলে কিরকম বসবাস করবে, মানে বিভিন্ন অঞ্চল। কৃষি, শিল্প, বাণিজ্য, যেখানে কৃষি ভালো সেখানে যে বেশি লোক থাকবে, যেখানে কৃষি খারাপ সেখানে থাকবে না। শিল্প একই ব্যাপার, ব্যবসা বাণিজ্য, পরিবহন যোগাযোগ ব্যবস্থা, সামাজিক প্রথা এবং কুসংস্কার, ধর্ম, শিক্ষা, সংস্কৃতি, যুদ্ধ, যেখানে যুদ্ধ থাকবে সেখানে মানুষ থাকবে, চাইবে না। সরকারি নীতি, প্রশাসনিক কেন্দ্র, এই সমস্ত জায়গাগুলোই হয়। এবার ভারতের জনসংখ্যার বন্টন গুলো আলোচনা করবো। এখন দেখলাম আমরা বিশ্বের, ভারতের জনসংখ্যার বন্টন অঞ্চলগুলো, এতেই 5টি অঞ্চল আছে, একই সেম, মুছে দিলাম। সেম 5টি অঞ্চল। একটা হচ্ছে অতি নিবিড়, অতি নিবিড়, তারপরে নিবিড়, তারপর মধ্যম, তারপর বিরল, তারপর অতি। এক একটার মতো নেই। অতি নিবিড়, অতি নিবিড় জনঘনত্বযুক্ত অঞ্চল ভারতের। অতি নিবিড় কোথায় কোথায় পাওয়া যায়? দেখ, তোরাই বলতে পারবি। পশ্চিমবঙ্গ, অতি নিবিড় জনঘনত্ব দেখা যায় পশ্চিমবঙ্গ,
ওয়েস্ট দিল্লি বেঙ্গল, দিল্লি চণ্ডীগড়, বিহার, দিল্লি, কেরল, এই যে একটা ছবি আছে, ছবিটাতে মনে রাখলেই বাকিটা মনে রাখতে হবে। এই সমস্ত রাজ্যগুলোর জনঘনত্ব সংখ্যা খুবই বেশি। এর মধ্যে জানি বিহারের জনঘনত্ব কত? কত বিহারের হাজার, জনঘনত্ব কত? হাজার কত, 1024 নাকি? 1102 পার স্কয়ার কিলোমিটার। 1102, যেখানে গোটা বিশ্বে হচ্ছে 54, সেখান থেকে এখানে 1102, আর ভারতে হচ্ছে 382, কিন্তু বিহারে আছে 300 কত 1102, আর পশ্চিমবাংলায় কত 1051 না 1047 নাকি? পশ্চিমবঙ্গের মনে হয় 1102, 1051, দাঁড়া দেখছি দেখছি দেখছি, 1 মিনিট। এরকম সামথিং হবে। পপুলেশন ডেন্সিটি ইন ওয়েস্ট বেঙ্গল, 1129। হ্যাঁ, এটা এখনকার দেখাচ্ছি। হ্যাঁ, আর বিহারের বলছি, দাঁড়া, দ্য পপুলেশন ডেন্সিটি ইন বিহার 1106 বিহারে। না, এটা তো পপুলেশনের ডেটা নয়, এটা মানলে হবে না, আগে 2011 যাই হোক 1047 বা 51 এরকম থাকে, মানে সেকেন্ডে থাকে ভারত, ওয়েস্ট বেঙ্গল 1051 ধরলাম, 1029, সরি 1029, এটা 1029 পার স্কয়ার কিলোমিটার, এটা হচ্ছে 1102। ঠিক আছে, দিল্লি এরকম কেরল, এদের জনঘনত্ব খুবই বেশি। কি কারণে বেশি সেটা তো নিশ্চয়ই বলতে হবে না। কৃষি, প্রথমেই হচ্ছে কৃষি, উন্নত জমি আছে, এগুলোতে কি হচ্ছে গঙ্গা বয়ে গেছে, বিহার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে গঙ্গা বয়ে গিয়েছে, গঙ্গা বয়ে যাওয়ার ফলে কি হচ্ছে গঙ্গা সমভূমি অবস্থান করছে, গঙ্গা সমভূমি অবস্থান করার ফলে কি কৃষি উন্নত, শিল্প, বিভিন্ন ধরনের শিল্প এখানে অবস্থান করেছে। এছাড়া কি কৃষি, শিল্প, রাস্তাঘাট মানে যোগাযোগ, এই সমস্ত অঞ্চলে যোগাযোগ খুবই উন্নত, তাই তো, বিভিন্ন বন্দরের সুবিধা, এই সমস্ত কারণে এই অঞ্চলে জনঘনত্ব খুবই বেশি হয়। ঠিক আছে, মালিক। এরপরে 2 নম্বর যে অঞ্চল সেটা হচ্ছে নিবিড় বা অধিক। নিবিড় নিবিড় জনঘনত্বযুক্ত অঞ্চল কোন কোন জায়গায় দেখা যায়? সেটা দেখা যায় সাধারণত উত্তরপ্রদেশ, ইউপি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, হরিয়ানা, তামিলনাড়ু এবং পাঞ্জাব। এটা পাঞ্জাব। উত্তরপ্রদেশ, হরিয়ানা, তামিলনাড়ু, পাঞ্জাব। অতি নিবিড় হচ্ছে পশ্চিমবঙ্গ, বিহার, দিল্লি, কেরল। নিবিড়ের মধ্যে পড়ছে উত্তরপ্রদেশ, হরিয়ানা, তামিলনাড়ু, পাঞ্জাব। এই সমস্ত অঞ্চল নিবিড় জনঘনত্ব যুক্ত অঞ্চলের মধ্যে পড়ছে। এদের জনঘনত্ব কত? 451 থেকে 850 প্রতি বর্গ কিলোমিটার। 451 থেকে 850 পার স্কয়ার কিমি। আর আগেরটা কত ছিল? আগেরটা ছিল গ্রেটার দেন 850, গ্রেটার দেন 850। ঠিক আছে, 451 থেকে 850 এই সমস্ত অঞ্চলগুলো থাকে। এখানেও উন্নতির কারণ জানিস, উত্তরপ্রদেশ, হরিয়ানা, তামিলনাড়ু, পাঞ্জাব সবাই চাষবাসের জন্য উপযুক্ত, শিল্পও আছে, এখানকার যোগাযোগ ব্যবস্থা ভালো, এই সমস্ত কারণে এখানকার নিবিড় জনঘনত্বযুক্ত অঞ্চল গড়ে উঠেছে। ঠিক আছে, এবার 3 নম্বর যে জায়গাটা সেটা হচ্ছে কোথায়? 3 নম্বর হচ্ছে নাতি নিবিড় বা মধ্যম। সেম একই ওইগুলো যা যা ছিল, অতি নিবিড়, নিবিড়, নাতি নিবিড়, এই সমস্ত এভাবে ভারতের গুলোও যাবে। এখানে জনঘনত্ব কত? 251 থেকে 450 জন পার স্কয়ার কিলোমিটার।
এবং কোথায় কোথায় দেখা যায়, কোন কোন অঞ্চলে থাকছে? গোয়া, আসাম, ঝাড়খণ্ড, গোয়া, আসাম, ঝাড়খণ্ড, গোয়া, আসাম, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, গুজরাট, উড়িষ্যা প্রভৃতি জনঘনত্ব কি হয় এই নাতিনিবিড়। তো কি কি জন্য এখানকার অবস্থা এরকম সেটা জানিস, এগুলো আর বলার নাই। এরপর হচ্ছে বিরল বা স্বল্প, এটা বুঝতে পারলি এই পর্যন্ত? হ্যাঁ পেরেছি। জায়গাগুলোর নাম শুধু মনে রাখতে হবে। তার নাম হচ্ছে বিরল। বিরল জনঘনত্ব অঞ্চল কোথায় হবে? যেখানে 101 থেকে এখানকার জনঘনত্ব হচ্ছে হিমাচল বিরলের প্রদেশ, উড়িষ্যা। হ্যাঁ, 101 থেকে 250 জন পার স্কোয়ার কিলোমিটার। এরিয়া গুলো কি কি হবে? রাজস্থান, মরুভূমি আছে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এগুলোতে লোক সাধারণত কমই থাকে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, এই সমস্ত গুলো। এবার 5 নম্বর যেটা হচ্ছে অতি বিরল। 5 নম্বর হচ্ছে অতি বিরল। অতি বিরল কোথায় কোথায় দেখা যায়? অরুণাচল প্রদেশ, সিকিম, মেঘালয়। মিজোরাম, মেঘালয় হবে না, মিজোরাম, এই সমস্ত রাজ্যগুলো এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এইগুলোতে কি হয়? অতি বিরল জনঘনত্ব দেখা যায়। কারণ কি? কারণ এগুলো হচ্ছে দুর্গম এলাকা, যোগাযোগ ব্যবস্থা অনুন্নত, তারপরে হচ্ছে পাহাড়ি অঞ্চল, কোনো শিল্প নেই, খনিজ সম্পদ নেই, চাষাবাদ ভালো হয় না, এই সমস্ত কারণে এখানকার জনঘনত্ব কি হয়? খুবই কম। ঠিক আছে, এটা বুঝতে পারলি? হ্যাঁ। এরপরে একটা ইম্পর্টেন্ট টপিক আছে যেটা বোঝার আছে, এটা হচ্ছে জনসংখ্যার বিবর্তন তত্ত্ব বা ডেমোগ্রাফিক ট্রানজেকশন থিওরি। ট্রানজাকশন। ট্রানজেকশন, জনসংখ্যার বিবর্তন মডেল। জনসংখ্যার বিবর্তন মডেল বা ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল, এই জিনিসটা কি? ব্যাপারটা হচ্ছে যে সাধারণত এই মডেলের মূল কথা যেটা হচ্ছে কোন একটি দেশে জনসংখ্যার পরিবর্তনের সঙ্গে নিবিড় সম্পর্ক আছে সেখানকার আর্থসামাজিক অবস্থা। মানে কোন একটি দেশ বা অঞ্চলে জনসংখ্যার পরিবর্তনের সঙ্গে সেখানকার আর্থসামাজিক অবস্থার এক নিবিড় সম্পর্ক বর্তমান। এই ভিত্তিতে এই জনসংখ্যার বিবর্তন মডেল এটি প্রস্তুত করা হয়। মানে সে দেশের কোন অঞ্চলে জনসংখ্যার পরিবর্তন, সেটা জন্ম হার, মৃত্যু হারের মাধ্যমে যে জনসংখ্যার পরিবর্তন হচ্ছে, তার সঙ্গে সেখানকার আর্থসামাজিক অবস্থা ওতপ্রোতভাবে জড়িত। এটি হচ্ছে জনসংখ্যা বিবর্তন মডেলের মূল কথা। মানে জনসংখ্যা বিবর্তন মডেল যে তৈরি হয়েছে সেটি হচ্ছে মেইন কনসেপ্ট হচ্ছে এটাই। যিনি সংজ্ঞাটা কি হবে? জনসংখ্যা বিবর্তনের সংজ্ঞা কি হবে? সংজ্ঞা হচ্ছে কোন দেশের জন্মহার, মৃত্যুহার এবং পরিব্রাজন ও স্বাভাবিক জনসংখ্যার বৃদ্ধিকে এক সূত্রে গঠিত করে যে মডেলটি দেশের জনসংখ্যার ধারাবাহিক পরিবর্তন প্রকাশ করা হয় এবং দেশের আর্থসামাজিক সাংস্কৃতিক অবস্থার প্রতিফলন ঘটে, তাকে জনসংখ্যার বিবর্তন মডেল বলে। মানে
কোন একটি দেশ বা অঞ্চল তার জন্মহার, জন্ম, মৃত্যু, পরিব্রাজন এবং স্বাভাবিক বৃদ্ধি, এই সমস্তগুলোর ফলে কি হয়, সেখানকার জনসংখ্যার একটি ধারাবাহিক পরিবর্তন প্রকাশ হয়। কোন একটি অঞ্চলে জন্মহার, মৃত্যুহার, পরিব্রাজন এবং স্বাভাবিক জনসংখ্যার বৃদ্ধির মাধ্যমে সেখানে কি হয়, জনসংখ্যার একটি ধারাবাহিক পরিবর্তন পরিলক্ষিত হয়। এই ধারাবাহিক পরিবর্তন প্রকাশ করার সঙ্গে সঙ্গে কি হয়, মানে এই ডেমোগ্রাফিক মডেলের মাধ্যমে কোন অঞ্চলের এই জন্মহার, মৃত্যুহার, পরিব্রাজন এবং স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে সেখানকার জনসংখ্যার ধারাবাহিক পরিবর্তন পরিলক্ষিত করা হয় এবং সঙ্গে সেখানকার আর্থসামাজিক অবস্থার কিরকম তার প্রতিফলন ঘটায়, তাকেই বলা হয় জনসংখ্যার বিবর্তন মডেল বা ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি। ঠিকঠাক বোঝা গেল না বল? বোঝা গিয়েছে, সবকটার মিশ্রণ তো। হ্যাঁ, আমরা একদিন দেখছিলাম জনসংখ্যার বৃদ্ধি, স্বাভাবিক বৃদ্ধি হচ্ছে জন্মহার, মৃত্যুহার, প্রকৃত বৃদ্ধি হচ্ছে জন্মহার, মৃত্যুহার এবং পরিব্রাজনের তিনটে মিলে হচ্ছে প্রকৃত বা নিট পরিব্রাজন। সেই জিনিসটাই এই নিবৃদ্ধি, সেই জিনিসটা এখানে হচ্ছে জনসংখ্যার পরিবর্তন মডেল দেখানো হয়। কি কি, এই জন্মহার, মৃত্যুহার, পরিব্রাজনের ফলে জনসংখ্যার পরিবর্তন, ধারাবাহিক পরিবর্তন কেমন হচ্ছে, সঙ্গে ওই পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে সেখানকার আর্থসামাজিক অবস্থার প্রতিফলন ঘটানো হয় এই ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল বা জনসংখ্যার বিবর্তন মডেলের মাধ্যমে। ঠিক আছে, বুঝতে পেরেছি? হ্যাঁ, পেরেছি। মানে যদি ভারতের ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল দেখানো হয়, সেখানকার 2021 দেখালাম, জন্মহার হলো হয়তো টোটাল জনসংখ্যা 2021 আগে জনসংখ্যা ছিল হয়তো 1000 ধরলাম, জন্মহার হলো হয়তো 500, মৃত্যুহার হলো হয়তো 300, জনসংখ্যা বাড়লো এবং পরিব্রাজন হয়তো 30 জন, যাওয়া আসা মিলে 30 জন এলো। টোটাল হলো কত জনসংখ্যা 2020 থেকে 21 মধ্যে জনসংখ্যা এই 1000 থেকে বেড়ে কত দাঁড়ালো, 1000 থেকে বেড়ে দাঁড়ালো 1230 জন। তাহলে এই যে 230 জন বাড়লো, সারপ্লাস হলো 230 জন, এর ফলে এদের আর্থসামাজিক অবস্থা 2020-তে 1000 জনকে খাওয়াতো, 2021-এ কি হচ্ছে, আরো 30 জনকে খাওয়াতে হচ্ছে। এর ফলে এদের আর্থসামাজিক অবস্থায় কি পরিবর্তন ঘটছে, এটাই প্রতিফলিত হয় এই ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল বা জনসংখ্যার বিবর্তন মডেলের মাধ্যমে। ঠিক আছে, বুঝেছিস? হ্যাঁ, বুঝলাম। এর প্রবর্তক গুলো কে কে? ওয়ারেন থমসন। প্রবর্তক হচ্ছে ওয়ারেন থমসন, 1929 সালে এই মডেলের জনক বলা হয় ওয়ার্নার থমসন, ডেভিড ওয়ার্নার, এরকম ওয়ার্নার থমসন 1929 সালে। এছাড়াও কে কে ছিলেন? সিপি ব্ল্যাকার, ফ্র্যাঙ্ক নটস্টাইন এবং বিজু গার্নিয়ার এবং হ্যাগেট। সিপি ব্ল্যাকার, বিজু গার্নিয়ার, হ্যাগেট, এরা এই সমস্ত বিজ্ঞানীরা কি করছিল, এই মডেলের বিভিন্ন রকম পরিবর্তন সাধন করেছিল। তারপরে কারণ 1929 সালে উনি বানিয়েছিলেন, তারপরে এগুলো পরিবর্তন সাধন করে এবং পরিমার্জিত করেন এনারা। ঠিক আছে, সর্বশেষ করেছিলেন হ্যাগেট 1966 সালে। হ্যাগেট 1966 সালে সর্বশেষ এর পরিবর্তন করে। জনসংখ্যা বিবর্তনের মূল কথাটা আগেই বললাম কি, যে কোন দেশের জনসংখ্যার ধারাবাহিক পরিবর্তন ওই দেশের জন্মহার ও মৃত্যু ধারা প্রধানত নিয়ন্ত্রিত হয়। জনসংখ্যার যে ধারাবাহিক পরিবর্তন সেটি জন্মহার, মৃত্যুহার দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এই জনসংখ্যার পরিবর্তন কি হয়, দেশটির আর্থসামাজিক এবং মানব উন্নয়নের উপর ওতপ্রোতভাবে জড়িত। জন্মহার
মৃত্যু হার, এর ফলে কি হচ্ছে? জনসংখ্যার পরিবর্তন হয়। এবং এই জনসংখ্যা পরিবর্তনের সঙ্গে কি কি হয়? আর্থসামাজিক অবস্থা ওতপ্রোতভাবে জড়িত। জনসংখ্যা বেশি যদি হয়ে যায় তাহলে আর্থসামাজিক অবস্থা খারাপ হয়ে যাবে, জনসংখ্যা যদি কম থাকে তাহলে আর্থসামাজিক অবস্থা কি হবে? আরো ভালো হবে। এটাই হচ্ছে মূল কথা ট্রানজিশন মডেলে। এবং এই মডেলকে 5টি সম্পর্কের ভিত্তিতে করা হয়েছে। জনসংখ্যা, জন্মহার, মৃত্যুহার এবং আর্থসামাজিক অবস্থাকে মানে 5 ধরনের সম্পর্ক বিশ্লেষণ, জন্মহার, মৃত্যুহার এবং আর্থসামাজিক বিকাশ, এর মধ্যে 5টি সম্পর্ক তৈরি করা হয়েছে। প্রথম যেটা হচ্ছে উচ্চ জন্মহার, উচ্চ মৃত্যুহার। উচ্চ জন্ম, উচ্চ মৃত্যু। উচ্চ জন্মহার এবং উচ্চ মৃত্যুহারের ফলে জনসংখ্যা কি হবে? স্বল্প বৃদ্ধি পাবে। জনসংখ্যা যেহেতু জন্ম হারে বেশি, মৃত্যু হারে বেশি, জনসংখ্যা কি হবে? স্বল্প বৃদ্ধি। জনসংখ্যা স্বল্প বৃদ্ধি হলে সেখানকার অর্থনীতি কেমন হবে? কৃষি ভিত্তিক অর্থনীতি। এবং এই কৃষি ভিত্তিক অর্থনীতি এই জিনিসটা দেখা যায়। এবং সেখানকার আর্থসামাজিক অবস্থা কি হবে? দুর্বল অর্থনীতি এবং সমাজ হবে। সমাজ এবং অর্থনীতি কি হবে এখানকার? দুর্বল। তাহলে যদি জন্মহার, উচ্চ জন্মহার, উচ্চ মৃত্যুহার হয়, সেখানে জনসংখ্যা বৃদ্ধি হবে, অল্প বৃদ্ধি হবে। এবং সেখানকার অর্থনীতি কৃষি ভিত্তিক, সেখানকার কিরকম হবে? সমাজ কি হবে? কৃষি ভিত্তিক অর্থনীতি হবে। এবং এখানে আর্থসামাজিক অবস্থা হবে খুবই দুর্বল অর্থনীতি, এবং সমাজ হবে খুবই দুর্বল বা দুর্বল আর্থসামাজিক অবস্থা সৃষ্টি। এটা বুঝতে পারলি? কোন জায়গায় জন্মহারে বেশি থাকে, হ্যাঁ হ্যাঁ পেরেছি। কোন জায়গায় যদি জন্মহারে বেশি থাকে, মৃত্যু হারে বেশি থাকে, তাহলে জনসংখ্যা বৃদ্ধি হবে অল্প, এবং সেখানকার অর্থনীতি কি হবে? কৃষি ভিত্তিক অর্থনীতি, এবং এখানকার অর্থসামাজিক অবস্থা কি হবে? খুবই দুর্বল প্রকৃতি। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে উচ্চ জন্মহার এবং নিম্ন মৃত্যু হার। উচ্চ জন্ম, নিম্ন মৃত্যু। জন্মহার বেশি উচ্চ এবং মৃত্যু হার যদি নিম্ন হয়, তাহলে জনসংখ্যার বৃদ্ধি কি হবে? দ্রুত বাড়বে। জন্মহার খুব বেশি, মৃত্যু হ্যাঁ হার কমে দ্রুত গেল, বাড়বে, দ্রুত বাড়বে, দ্রুত বৃদ্ধি পাবে। এবং সেখানকার অর্থনীতি কিরকম হবে? শিল্পায়ন শুরু হবে, শিল্পোন্নয়ন বা শিল্পোন্নত অর্থনীতি হবে। তার মানে আমাদেরও যখন দ্রুত বাড়ছিল, তার মানে আমাদেরও তো শিল্পোন্নতি হচ্ছিল। হ্যাঁ, সেই জন্য তো বাড়ছে। দেখ, দ্রুত জনসংখ্যা বাড়বে, মানুষ কখন নেবে জনসংখ্যা বেশি? যখন সে দেখবে আমার শিল্প রয়েছে বা কর্মসংস্থান আছে, সেই কর্মসংস্থানে আরো বেশি ছেলে দিলে বা যদি বেশি বাচ্চা হয়, তারা ওখানে কাজ করতে পারবে, এবং তাদের জীবন কি হবে? উন্নতি হবে। এই জন্য এইভাবেই তো হয়। সেই জন্য শিল্প উন্নয়ন, এখানকার অর্থনীতি হচ্ছে শিল্প উন্নয়ন বা শিল্প ভিত্তিক। এবং সমাজ কিরকম হয়? এখানকার যে সমাজ হবে, অর্থনৈতিক আর সামাজিক উন্নয়নের সূচনা হয়। এই সময় থেকে সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের কি হয়? সূচনা হয়। বা এই সময় থেকে সমাজ এবং অর্থনীতি উন্নয়ন শুরু হয়। কোন সময় থেকে? 2 নম্বর পর্যায়ে, যেটা হচ্ছে উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যু। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে নিম্ন জন্মহার এবং নিম্ন মৃত্যু হার। নিম্ন জন্ম আর নিম্ন মৃত্যু হার। এরপরে কি হবে? জনসংখ্যা, ধীর জনসংখ্যা বৃদ্ধি হবে। জনসংখ্যা যেহেতু দুটোই নেমে গিয়েছে, জন্ম হারও কমে গিয়েছে, মৃত্যু হারও কমে গিয়েছে, জনসংখ্যা বৃদ্ধি হবে, কিন্তু কি হবে? ধীর বৃদ্ধি হবে।
জনসংখ্যার বৃদ্ধি হবে ধীর বৃদ্ধি। আর সমাজ কিরকম হবে সেখানকার? আধুনিক কৃষি শিল্প এবং বাণিজ্যে উন্নত। এখানকার যে হবে সেটা হচ্ছে আধুনিক কৃষি শিল্প থাকবে, আধুনিক কৃষি শিল্প বাণিজ্য, এবং এখানকার যে অর্থনৈতিক অবস্থা কি হবে? খুবই উন্নত আর্থসামাজিক অবস্থান হবে। এখানে আর্থসামাজিক অবস্থা কি হবে? খুবই উন্নত আর্থসামাজিক অবস্থা হবে উন্নত। কারণ কি, জন্ম হার কমে গেছে, মৃত্যু হার কমে গেছে, জনসংখ্যা ধীর বৃদ্ধি হচ্ছে, এবং আধুনিক কৃষি শিল্প এবং বাণিজ্য মানে এখানকার অর্থনীতি ভিত্তি, এবং এখানকার আর্থসামাজিক অবস্থা কি হয়? উন্নত। তো 4 নম্বর হচ্ছে নিম্ন জন্মহার ও অতি নিম্ন মৃত্যু হার। নিম্ন জন্ম আর অতি নিম্ন মৃত্যু হার। নিম্ন জন্ম আর অতি নিম্ন মৃত্যু হার, এর ফলে কি হবে? জনসংখ্যার বৃদ্ধি হবে, শূন্য জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধি হবে শূন্য, এবং একটা সমাজ কি হবে? কৃষি শিল্প বাণিজ্য অতি উন্নত। এই যে আধুনিক কৃষি শিল্প ছিল, এখানে কৃষি শিল্প বাণিজ্য অতি উন্নত, মানে খুবই বেশি উন্নত এখানকার কৃষি শিল্প এবং বাণিজ্য। এবং অর্থনৈতিক কি হবে? উন্নত আর্থসামাজিক অবস্থা। এই আগেকার মতনই আর্থসামাজিক অবস্থা হবে উন্নত। 5 নম্বর যেটা, সেটা হচ্ছে অতি নিম্ন জন্মহার আর তার থেকেও জন্মহারের থেকেও মৃত্যু হার কি হয়? বেশি। জন্ম থেকে মৃত্যু হার বেশি, যা জন্মাচ্ছে তার থেকেও মৃত্যু হার বেশি হয়ে যায়। এরপর জনসংখ্যা কি হবে? ঋণাত্মক বৃদ্ধি হবে। জনসংখ্যার বৃদ্ধি হবে ঋণাত্মক। এখানকার যে সেটা হবে জনসংখ্যা হ্রাস পাবে এবং অর্থনীতি দুর্বল হবে। জনসংখ্যা হ্রাস পাবে এবং অর্থনীতি কি হবে? দুর্বল। দেখ এই 5টা বুঝতে পারলি? দেখ, হ্যাঁ পেরেছি। কারো বুঝতে অসুবিধা? কারো অসুবিধা আছে? সবাই আছিস তো, না বেরিয়ে গেছিস? আছি তো, আছি। বেশ, অসুবিধা কারণ নেই তার মানে। আমার তো শুভ আছে, বাকি বেরিয়ে গেছি, সব বেরিয়ে গেছে, সব বেরিয়ে গেছে। বেশ, এটা কারো বুঝতে অসুবিধা হয়নি। এবারে এর ভিত্তিতে ওয়ারেন থমসন 4টি পর্যায় বলেছিলেন। 4টি পর্যায়, পরবর্তী পর্যায়ে আরো একটি পর্যায়ে অ্যাড হয়ে 5টি পর্যায়ে এই জনসংখ্যার বিবর্তন মডেল 5টি পর্যায়ে ব্যাখ্যা করেছেন। প্রথম যে পর্যায়, সেটা সমস্ত দেশ বা যেসব উন্নত দেশ তারা এই সমস্ত পর্যায়ের মধ্যে দিয়ে উত্তীর্ণ হয়েছে। ভারতও এই প্রথম দিকের পর্যায়গুলো ছিল। প্রথম যে পর্যায় সেটা হচ্ছে প্রাক পর্ব, প্রাথমিক পর্ব, প্রাক শিল্প পর্যায়। এটা হচ্ছে প্রথম বা প্রাক শিল্প পর্যায়। প্রথম যে পর্যায় সেটি হচ্ছে প্রাক শিল্প পর্যায়। এটি কোন সময়ে ছিল? এটি হচ্ছে 1650 থেকে 1750। ইউরোপের যে শিল্প বিপ্লব ছিল সেই 1650 থেকে 1750 সালের মধ্যে ইউরোপ ছিল এই প্রাক শিল্প পর্যায়ে বা প্রথম পর্যায়ে ছিল। এবং এই সময় বৈশিষ্ট্যগুলো কি কি? জন্মহার এবং মৃত্যু হার। প্রথম যেটা ছিল বৈশিষ্ট্য, জন্মহার আর মৃত্যু দুটি বেশি ছিল। কি ছিল? জন্ম মৃত্যু উভয়ই বেশি ছিল। তারপরে জনসংখ্যার বৃদ্ধি কেমন ছিল? জনসংখ্যার বৃদ্ধি ছিল ধীর বৃদ্ধি বা স্থিতিশীল বলা যায়। জনসংখ্যার বৃদ্ধি ছিল ধীর বা স্থিতিশীল কারণ কি, জন্ম মৃত্যু দুটোই বেশি ছিল। এখানকার আর্থসামাজিক ছিল কৃষি ভিত্তিক আর্থসামাজিক অবস্থা ছিল।
এখানকার মানুষ ছিল অশিক্ষিত, মানে এই টাইমের বা এই পর্যায়ের মানুষ অশিক্ষিত, কুসংস্কারাচ্ছন্ন ছিল। এখানকার আর্থসামাজিক অবস্থা ছিল খুবই দুর্বল। এছাড়া দুর্ভিক্ষ, মহামারী, এই সমস্ত আটকানোর কোনো ব্যবস্থা ছিল না, মানে এই সময় এগুলো থাকতো, দুর্ভিক্ষ, মহামারী, এই সমস্ত জিনিস ছিল। সমাজ বললাম কৃষি ভিত্তিক, অনুন্নত সমাজ, এই সমস্ত গুলো, এবং যে মাধ্যমিক, প্রাথমিক, এই কৃষি ভিত্তিক সমাজ মানে প্রাথমিক গুলোই যেহেতু ছিল, এই মাধ্যমিক বা তৃতীয় স্তরের কোনো কার্যাবলী হতো না। ব্যাপারটা বুঝতে পারলি? নিজেরাই বুঝছো, জন্ম আর মৃত্যু আরো বেশি ছিল, ফলে জনসংখ্যার বৃদ্ধি ছিল ধীর বা স্থিতিশীল। এখানকার সমাজ ছিল কৃষি ভিত্তিক এবং অর্থনৈতিক অবস্থা ছিল কি হবে, নিম্নমানের, মানুষ অশিক্ষিত ছিল, কুসংস্কারাচ্ছন্ন ছিল। এছাড়াও এখানকার দুর্ভিক্ষ, মহামারী এসব লেগেই থাকতো, সেই জন্য মৃত্যু আরো বেশি ছিল। এছাড়াও যে মাধ্যমিক এবং তৃতীয় স্তরের যে কার্যাবলীগুলো, সেগুলো এখানকার মধ্যে অনুপস্থিত ছিল। এই পর্যায়টিকে বলা হচ্ছে প্রাক প্রাথমিক পর্যায়। এটি সাধারণত 1759 পর্যন্ত পৃথিবীর প্রায় সব দেশেই পর্যায় ছিল। 1759 পর্যন্ত পৃথিবীর সমস্ত দেশেই এই সমস্ত যে সামাজিক ব্যবস্থা সেটা দেখা গিয়েছিল। তোরা দেখবি, যদি পুরোনো সিনেমা কোনদিন দেখিস, এই জিনিসগুলো দেখতে হবে। মানুষ খেতে পেছে না, দুর্ভিক্ষ হচ্ছে, মহামারী হচ্ছে, সেখানকার তো অন্যান্য কাজই ছিল না, শুধু সবাই চাষই করতে বেশিরভাগ, শিক্ষার তো কোনো ব্যাপারই ছিল না, কুসংস্কার ছিল, দূষণ ছিল, এগুলো ছিল। যদি পুরোনো সিনেমা দেখিস তাহলে এই ব্যাপারটা বুঝতে পারবি। এখনো পর্যন্ত এই বর্তমান সময়েও আফ্রিকার কিছু উন্নত দেশে এই প্রাথমিক পর্যায়ের মধ্যে পড়ছে। সেই দেশগুলো কি কি? জাম্বিয়া, গ্যাবন এবং সোয়াজিল্যান্ড। জাম্বিয়া, গ্যাবন এবং সোয়াজিল্যান্ডে এখনো পর্যন্ত এই পর্যায়ের মধ্যে থাকছে। ব্যাপারটা বুঝতে পারছিস? কথা প্যাথেটিক, মানে এরা কি জায়গায় আছে এই বর্তমান সময়েও, ওদের এই সমস্ত ভিত্তির মধ্যে থাকছে। ওদের না আছে শিল্পে উন্নত, না আছে ভালো রাস্তাঘাট, না দুর্ভিক্ষ, মহামারী হলে দেখিস আফ্রিকাতেই বেশি মরে। দেখিস পুরোনো ইয়েগুলো দেখলে হচ্ছে একটা চিলে একটা বাচ্চাকে তুলে নিয়ে চলে গেল, যে একজন যে ফটোগ্রাফার তুলেছিল সে আত্মহত্যা করেছিল। কারণ কি? ওটা দেখে এত ওখানে খেতে পাই না, লোকগুলো দেখি সেই হাড় হাড় কঙ্কাল। এই সমস্ত জায়গাগুলো হচ্ছে প্রথম পর্যায়ে পড়ে। ওদের কোনো অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। বুঝতে পারলি? হ্যাঁ। ব্যাপারগুলো ভাবলেই তারা দেখবি চোখের সামনে ভেসে উঠবে যে টিভির সামনে জিনিসগুলো, হ্যাঁ সত্যি এই পর্যায়ের মধ্যে এরা গিয়েছে বা এখনো এইরকম আছে। ভারতও তো একসময় এইরকম পর্যায়ের মধ্যে গিয়েছিল, খেতে পেতো না, একবেলা ভাত খেত, তো আর একবার খেত না। শুনতে পাবি, দেখবি বেশিরভাগ সময় পুরোনো লোকের কাছে কথা বলে এই জিনিসগুলো হতো। আমরা কিন্তু দেখিনি, এই পর্যায়টা আমরা দেখিনি। কারণ এই পর্যায়ে ভারতে ছিল, এই যে পর্যায়ের প্রথম পর্যায় সেটি ভারতে ছিল 1951 সাল পর্যন্ত, 1951। সেই টাইমে আমাদের কারো জন্ম হয় না। 1951 আগে যদি কেউ বেঁচে থাকে তাদেরকে জিজ্ঞাসা করিস, তারা এই জিনিসটা বলতে পারবে। ঠিক আছে? মানে 80-90 যাদের বয়স, তারা কিন্তু মোটামুটি এটা অনুভব করেছে বা এটা পেরিয়ে এসেছে। ঠিক আছে? বেশ, টাটা। এরা এরপরে দ্বিতীয় পর্যায় হচ্ছে যেটাকে বলা হচ্ছে আধুনিক, যেটা দ্বিতীয় পর্যায়, যেটা হচ্ছে নবীন পাশ্চাত্য পর্যায়। নবীন পাশ্চাত্য পর্যায়, দ্বিতীয় পর্যায়টি হচ্ছে নবীন পাশ্চাত্য পর্যায়। এটি কখন থেকে কখন ছিল? 1750 থেকে 1850। এবার তোরা বলতে পারিস যে এইখান থেকে ধরেছে কেন?
কারণ এই যে ওয়ার্নার থমসন এনারা কি দেখেছিলেন, ইউরোপের উপর ভিত্তি করে এই মডেলগুলো তৈরি করছেন, ইউরোপ। সেই জন্য এই 1750 প্রি প্রাক শিল্প পর্যায়ে, দ্বিতীয় নবীন পাশ্চাত্য পর্যায়ে, এটা শিল্প বিপ্লবের পর হয়। 1750 পর আমরা জানি 1750 এরকম নাগাদ শিল্প বিপ্লব হয়েছিল। শিল্প বিপ্লবের পরবর্তী পর্যায়ে সমাজ এবং জনসংখ্যা কিরকম ভাবে ছিল সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের আলোচ্য বিষয়। ঠিক আছে, জন্মহার কি ছিল? খুব বেশি। এই সময় জন্মহার খুব বেশি ছিল, জন্ম প্রায় 30 জনের পার 1000 জনের 30 জনের বেশি। মৃত্যুহার কি হয়েছিল? এই সময় মৃত্যুহার অনেকটা হ্রাস পেয়ে গিয়েছিল। কারণ কি, শিল্প বিপ্লব হলো, ফলে বিভিন্ন অর্থনৈতিক অবস্থা স্থির অবস্থা আছে এবং চিকিৎসা স্বাস্থ্যের উন্নয়নের ফলে মৃত্যুহার হয়ে যায় 15 জন পার 1000 জনে 15 জন মৃত্যু। জন্মহার বেড়ে গেল। দ্রুত বৃদ্ধি পাবে বা জনবিস্ফোরণ হবে। এগুলো মুখস্থ করতেই হবে না, দেখবি জাস্ট মনে রাখে দিবি, তাহলে মানে গল্পের মতো মনে রাখে দেবে। জন্মহার বেড়ে গেল, জন্মহার বেড়েছিল, মৃত্যুহার কি হলো? কমে গেল। তাহলে জনসংখ্যা কি হলো? দ্রুত বৃদ্ধি পেল, ফলে জনবিস্ফোরণ দেখা দিল। এবং কি হয়েছে, এই যে অঞ্চলটা অধিক হয়ে যায়, জনাকীর্ণতার সৃষ্টি হয়েছিল। জন্মহার বেড়ে যায়, মৃত্যুহার কমে গেল এবং জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে কি হলো? ওই অঞ্চলে জনাকীর্ণতার সৃষ্টি হয়েছিল, জনাকীর্ণতা। এবং এখানকার সমাজ এবং অর্থনীতি কি হয়েছিল? শিল্প, ব্যবসা বাণিজ্য ক্রমশ বৃদ্ধি পেয়ে মিশ্র অর্থনীতির সৃষ্টি হয়। শিল্প, কৃষি তো ছিলই, সঙ্গে শিল্প, ব্যবসা, এই সমস্ত বেড়ে যে অর্থনৈতিক অবস্থাটা হয়ে গেল মিশ্র অর্থনৈতিক অবস্থা। মিশ্র অর্থনীতি কাকে বলে? যেখানে কৃষির সাথে পাল্লা দিয়ে শিল্প এবং ব্যবসা বাণিজ্য চলতে থাকে, তাকে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলে। যেমন ভারতের অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। বর্তমানে যে ভারতের অর্থনৈতিক ব্যবস্থা সেটা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এই সময় কি হয়? সামাজিক সচেতনতা বৃদ্ধি হয়। আগে বলছিলাম কুসংস্কার ছিল, শিক্ষার অভাব ছিল। শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, এগুলো, স্বাস্থ্য, এগুলো উন্নতি হয়। শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ, এদের কি হয়? উন্নতি ঘটতে থাকে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগের উন্নয়ন ঘটতে থাকে কিসের মাধ্যমে? এই দ্বিতীয় পর্যায়ে। ফলে এখানকার কি হচ্ছে? কিছুটা হলেও উন্নত হতে থাকে। কোন কোন জায়গাগুলোয় বর্তমানে দেখা যায়? সিরিয়া, জর্ডন, এশিয়ার মধ্যে সিরিয়া, জর্ডন, ইরান, নেপাল, বাংলাদেশ, আফ্রিকার উগান্ডা, ইথিওপিয়া, ঘানা, নিকারাগুয়া, নাইজেরিয়া এবং ইউরোপের রোমানিয়া, ইতালি, গ্রিস হচ্ছে এই দ্বিতীয় পর্যায়ের মধ্যে পড়ছে। কোন দ্বিতীয় পর্যায়ের মধ্যে? এই নতুন পাশ্চাত্য পর্যায়ের। ঠিক আছে, এটা বুঝতে পারলি? দ্বিতীয় পর্যায়ে তুমি চলে না গেছে? ঘুমায় পেরেছি। নাই। বললো না তো। সুমিত প্রত্যেকটা ইয়েতে আগে পালা। হ্যালো, শুনতে পাচ্ছি না। হ্যালো, বলে যা হয়ে গেল শেষ? কোচিংটা বেরিয়ে গেল না? ঘন্টার কথা চলো। কৌশিক দাস হ্যাঁ, কানেকশন চলে গিয়েছিল। ও
চন্দন আজকে যদি গুগল মিটে ক্লাস কি হতো বলতো? হ্যাঁ শুভ বেরিয়ে কৌশিক শুভ বেরিয়ে গেল। এর সুপার হয়েছে তো রিয়েলমি 5 এই তো এসছে। কেন কি জন্য? ও পড়াশোনা হয়ে গেছে। একটু হ্যাঁ কোসে একটু তাড়াতাড়ি তৃতীয় পর্যায়কে বলা হয় আধুনিক পাশ্চাত্য পর্যায়। এই সময়টা কত? 1850 থেকে 1900 সাল। 1850 থেকে 1900 পর্যন্ত বলা হচ্ছে তৃতীয় পর্যায় বা আধুনিক পাশ্চাত্য পর্যায়। নবীন পাশ্চাত্য ছিল, এবার আধুনিক পাশ্চাত্য পর্যায়। এই সময়কার বৈশিষ্ট্য হলো কি কি? জন্মহার ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। জন্মহার হ্রাস পেতে কত হয়? 20 জন পার 1000। এক একটা ছিল 30 জনের বেশি প্রত্যেক হাজারে। মৃত্যুহার কি হয়? মৃত্যুহারও এই সময় আরো কমে যায়। চিকিৎসা শাস্ত্রের উন্নতি এবং বিজ্ঞান প্রযুক্তির উন্নতির ফলে মৃত্যুহার আরো কমে যায়। 10 জন পার 15 জন প্রত্যেক হাজারে 15 জন ছিল, 10 জন প্রতি হাজারে 10 জন। চিকিৎসা বিজ্ঞান ও চিকিৎসার উন্নয়নের ফলে কি হয়? মৃত্যু হারও কমে যায়। এর ফলে জন্ম হারও কমেছে, মৃত্যু হারও কমেছে। ফলে জনসংখ্যার বৃদ্ধিটা কিরকম হবে? জনসংখ্যার বৃদ্ধি কিরকম হবে? খুবই ধীর গতি হবে বা ক্রমহ্রাসমান হারে জনসংখ্যা বৃদ্ধি হবে। জনসংখ্যা বৃদ্ধি হবে, ধীরে বৃদ্ধি হবে। জনসংখ্যার বৃদ্ধি ধীর বৃদ্ধি হবে। এবং এই যে অঞ্চল, এখানকার কি হবে? উদ্বৃত্ত যে আগেরটা দেখেছিলাম জনসংখ্যার বিস্ফোরণ হয়েছিল, ফলে জনসংখ্যার উপর জনাকীর্ণতা সৃষ্টি হয়েছিল বা জনসংখ্যার চাপ সৃষ্টি হয়েছিল। এখানে উদ্বৃত্ত জনতার চাপ কমে যাবে। উদ্বৃত্ত জনতার চাপ কি হবে? কমে যাবে। এবং তার সাথে সাথে এখানে আর্থসামাজিক পরিকাঠামো কি হবে? উন্নত হবে। আর্থসামাজিক পরিকাঠামো উন্নত হবে এবং শিল্পে উন্নয়ন দেখা যাবে। শিল্প আর কি হয়? তৃতীয় পর্যায়ে বুঝতে পারছি জন্ম হারও কমে গিয়েছে, মৃত্যু হারও কমে গিয়েছে, জনসংখ্যার বৃদ্ধি ক্রমহ্রাসমান, জীবনযাত্রার মান হচ্ছে সর্বোচ্চ বা অনেক উচ্চ পর্যায়ে। কোন কোন দেশ আছে? ভারত, চীন। ভারতের বর্তমান অবস্থাটা দেখ, এতে 2011 সালে যে ভারত, চীন, ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো প্রভৃতি এই তৃতীয় পর্যায়ে লক্ষ্য যায়। ভারতে এগুলো দেখা যায়। এখন বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি অনেকটা কমে গিয়েছে। বর্তমানে কত আছে? 17.64, যেটা 1981 সালে মনে হয়েছিল 24.64 না এরকম সামথিং ছিল। সেখান থেকে কমে কত হচ্ছে? 7.64। জনসংখ্যার চাপ আস্তে আস্তে কমছে। বর্তমানে ভারতের আর্থসামাজিক উন্নয়ন যথেষ্টই হয়েছে, শিল্পোন্নয়ন হয়েছে, জীবনযাত্রার মানে উন্নয়ন কিছুটা হলেও আগের তুলনায় অনেক বেড়েছে। এখন কেউ মানুষ না খেতে পেয়ে মানে মরার মানুষ খুবই কম। ঠিক আছে, তৃতীয় পর্যায়ে বুঝতে পারলি? হ্যাঁ বেশ, এরপরের যে স্টেপ সেটা হচ্ছে ছোট পর্যায় বা পরিণত পর্যায়। আজকে অপূর্ব জয়েন করলো না। শরীর খারাপ হবে। ও শরীর খারাপ, স্ট্যাটাস ছাড়ছে তো সবসময়, তাই দেখছি।
চন্দন, বল। মানিক স্যারের ক্লাস করবি? হ্যাঁ, আজকে যদি গুগল মিটে ক্লাস হতো, আজকে নেট পাওয়া যায় না বল। আজকে আজকে অনির্বাণ মন্ডলের নামে জয়েন করবো তাহলে। কি করে তোরা ওদের নামে করছিস রে? নাম ওই চেঞ্জ তো করছিস নাকি? ওই তো ওইখানে গিয়ে ছবিটা বসিয়ে দিচ্ছে আর নিজের নামটা জাস্ট ইয়ে করে দিচ্ছি পাল্টে। নাম চেঞ্জ। হ্যাঁ। দেখ, চতুর্থ পর্যায়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে বর্তমান বিংশ শতকের মধ্যভাগ থেকে এই যে সূচনা হয়েছিল 1950 থেকে 2000 সাল পর্যন্ত এই চতুর্থ পর্যায় বা পরিণত পর্যায় বলা হয়। এই সময় জন্মহার কি হয়? জন্মহার মৃত্যুহার দুটোই কমে যায়। জন্মহার মৃত্যুহার উভয়ই কমে যায়। জন্মহার হয় জন্ম হয়ে যায় লেস দেন 20/1000 এবং মৃত্যু হয়ে যায় লেস দেন 10 কটা পর্যায়ে আছে গো? 5টি। 5টা। ওয়ারেন থমসন 4টি করেছিলেন, পরে একটি যোগ হয়েছে। তাহলে দেখবি একটু সোজা, একটু ওই কটা মনে রাখলে একটু মনে রাখার কোনো ব্যাপারই নয়, মুখস্থ না না করতে না, হবে না। বুঝতে পারছি, সে অসুবিধা। দেখ, আস্তে আস্তে জনসংখ্যা কমতে লাগলো। এর জন্মহার ছিল 20 জন, এটা লেস দেন 20 হয়ে গেল। এতে মৃত্যুহার ছিল 10 জন, এখানে লেস দেন 10 জন হয়ে গেল। তাহলে জন্মহার এবং মৃত্যুহার কি হলো? দুটোই কমে গেল। ফলে জনসংখ্যার বৃদ্ধি কি হবে? হয় শূন্য বৃদ্ধি হবে বা জনসংখ্যার বৃদ্ধি স্থিতিশীল হবে। এর ফলে জন্মহার মৃত্যুহার কমে যাওয়ার ফলে জনসংখ্যার যে বৃদ্ধি সেটি কি হবে? বৃদ্ধি হবে হয় শূন্য হবে বা স্থিতিশীল, খুবই কম। কারণ কি জন্মহার মৃত্যুহার খুবই কমে গিয়েছে। এর তাছাড়াও এখানকার যে হবে জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধি কি হবে? শূন্য চলে গেল এবং মোট জনসংখ্যা আস্তে আস্তে কমতে থাকে। শিল্প, ব্যবসা, বাণিজ্য, পরিষেবার উন্নতির সাথে উৎপাদনের পরিমাণ বাড়ায়। এই সময় শিল্প, ব্যবসা, বাণিজ্য উন্নতি হয়েছে বলেই তো এই পর্যায়ে উন্নত দেশগুলো এই পর্যায়ের মধ্যে আছে। শিল্প, ব্যবসা, বাণিজ্য এগুলো কি হয়? খুবই উন্নত পর্যায়ে গিয়েছে। মাথা পিছু আয় এবং জীবনযাত্রার মান এবং প্রত্যাশিত আয়ুষ্কাল খুবই বেশি। মাথা পিছু আয়, জীবনে প্রত্যাশিত যে আয়ুষ্কাল সেটা কি হবে? বেশি, মানে মানুষ বেশি দিন বাঁচবে এবং মাথা পিছু যে জীবনযাত্রার যে মান সেটাও হবে কি? সর্বাধিক। এই সমস্ত দেশের জীবনযাত্রার মান তো খুবই বেশি। এছাড়াও শিক্ষিতের হার এবং সমবিশেষকরণের মাত্রা উচ্চ মানের হয়। শিক্ষার হার সাধারণত বেশি হবে। এখানে সমস্ত জায়গায় প্রায় শিক্ষিত। এবং যেটা হচ্ছে সমবিশেষীকরণের মাত্রা মনে হচ্ছে মানুষ কোন একটি নির্দিষ্ট সময়ের প্রতি, মানে হাইলি স্কিল লেবার, যাকে বলে হাইলি স্কিল লেবার, মানে যদি কেউ একটি কাজ করছে, কেউ একটি বাড়ি তৈরি করে, সে বাড়ি সম্বন্ধে একবারে চরমতম স্কিল, মানে ওই নিয়ে মানে গবেষণা পর্যন্ত করে, এরকম ব্যাপার। এই জন্য এখানকার সমবিশেষীকরণ কি খুব বেশি। চতুর্থ পর্যায়টি বুঝতে পারলি? হ্যাঁ, হ্যাঁ, পেরেছি পেরেছি। এবার লাস্ট পর্যায়ে যেটা হচ্ছে পঞ্চম পর্যায় বা লাস্ট। আমরা 5 অবধি পড়েছি, আর পড়ে নাই। আরো বাড়বে হয়তো, এবার চেঞ্জ হবে, আর কিছু বাড়বে না। অতি উন্নত পর্যায় কি হয়? জন্মহার একেবারেই কমে যায়, মানে জন্ম হয় প্রায় লেস দেন 7/1000। মৃত্যুহার কি হয়? জন্মহারের চেয়েও বেড়ে যায়, মৃত্যুহার জন্মহারের থেকেও বেশি। এখন করোনার ফলে কি হচ্ছে? তারপরে কি এখানকার জনসংখ্যা হচ্ছে ঋণাত্মক বৃদ্ধি হয়। জনসংখ্যা বৃদ্ধি কি হয়? ঋণাত্মক প্রকৃতি হয়। এবং এখানকার
যে আর্থসামাজিক অবস্থা অতি উন্নত মানের আর্থসামাজিক অবস্থা দেখা যায়। সাধারণত অতি উন্নত মানের আর্থসামাজিক অবস্থা দেখা যায় বয়স্ক জনসংখ্যা বেশি হয়। এগুলোর উদাহরণ কি কি? জার্মানি, বেলজিয়াম, পোল্যান্ড এবং জাপান। এই সমস্ত দেশকে জার্মানি, বেলজিয়াম, পোল্যান্ড এবং জাপান এই পঞ্চম পর্যায়ের মধ্যে আছে। কারণ ভারত দেখ তৃতীয় পর্যায়ে আছে, এবার ভারত চতুর্থ পর্যায়ে আসবে, তারপরে ভারত লাস্টে যদি আসে তাহলে পঞ্চম পর্যায়ে আসবে। এখন ভারত বর্তমানে তৃতীয় পর্যায়ে আছে। ঠিক আছে, এই পর্যায়গুলো বুঝতে পারলি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ পেরেছি। বেশ। এই জনসংখ্যা বিবর্তন যে মডেল তৈরি করেছে তার কতগুলো ত্রুটি আছে। কি কি? প্রথম ত্রুটি হচ্ছে এগুলি যে অনুন্নত দেশ সেগুলোকে এখানে নেওয়া হয়নি। মানে অনুন্নত দেশের যেহেতু ডেটা পাওয়া যায় না, সেই জন্য অনুন্নত দেশগুলি থেকে কোনো ডেটা সংগ্রহ না করে এই যে মডেল সেটে বানানো হয়েছে। এটা ব্যর্থতা নাকি? পরিব্রাজন, হ্যাঁ, এগুলো ব্যর্থতা। ব্যর্থতা বা ত্রুটি। হ্যাঁ, পরিব্রাজনকে এখানে অনেকটা ইগনোর করা হয়েছে। পরিব্রাজনকে এখানে মানে কি বলবো, ঠিকঠাকভাবে আলোকপাত করা হয়নি। এছাড়াও এডস, মানে এটা আগেকার অনুযায়ী বলেছে, এখন আর এডস অত মারা যায় না। এডস এর ফলে তো মৃত্যু হতো, এই এডস মৃত্যুটাকেও এই যে জনসংখ্যা বিবর্তন তত্ত্বের মধ্যে ঢোকানো হয়নি। এছাড়াও প্রজনন হার হ্রাস, সেটি ব্যাখ্যা যে বিভিন্ন দেশ, উন্নত দেশে প্রজনন মানে জন্ম হার হ্রাস পেয়েছে, এটির যে ব্যাখ্যা সেটা এই ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল বা জনসংখ্যা বিবর্তন মডেলে তুলে ধরা হয়নি। এই সমস্ত গুলো এর ত্রুটি। এগুলো করে আবার যদি নতুন করে পরিমার্জিত করা হয় তাহলে এটা আরো উন্নত হবে। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারলি? পেরেছি। এবারে এই জনসংখ্যা বিবর্তন মডেলে ভারতের স্থান। জনসংখ্যা বিবর্তন মডেলে ভারত, ইন্ডিয়া কিরকম জনসংখ্যা ভারত মডেলে তৃতীয় কোথায় কি পর্যায়ে আছে আছে মনে হয়, তৃতীয় সেটা পর্যায়ে। দেখতে হবে। ভারতীয় তো প্রথম পর্যায়গুলো অতিক্রম করে এসছে, এইগুলোই দেখাতে এসছে যে প্রথম থেকে কিভাবে বর্তমান যে তৃতীয় পর্যায়ে এসেছে সেটা দেখানো। সেই জন্য তিনটি ভাগে ভাগ করা আছে। প্রথম হচ্ছে স্বাধীনতা পূর্ব 1901 থেকে 1951। তো এবার চান করবো গো এবার। খাবো না নাকি? আবার ছুটি দিবে না? ক্লাস আছে 12:30 থেকে। শেষ করতাম, ভারতে এটা শেষ করতি। বেশ না না না, অনেক তো বটে। আবার কিছু নাই। 3 GB নেট ও খেলি পরের দিন অনেক অনেকক্ষণ ধরে পড়ছে, আবার ক্লাস আছে না 4টে পর্যন্ত, আবার 12টা থেকে ক্লাস আছে। বেশ, ঠিক আছে। মরে গেছি ক্লাস করতে করতে। না না আজকে অনেকটা হয়ে গেল। আজকে বেশি 3টে ক্লাস করলাম সকাল থেকে। বেশ, আবার কবে তাহলে হবে? না ওকে একটাই ক্লাস করেছি। সোমবার হবে? সোমবার দিন সকালে। কখন? ওই সকালে কটা থেকে? ওই 4টে-5টা সকাল। 10:30। কি মাথা মাথা খারাপ নাকি? মানে সকাল 10:30টা। 10:30টা। হ্যাঁ হ্যাঁ, ওরকমই ঠিক আছে। সকালে হবে না 8টা, 7টা। না না, অত সকালে করবো না। হ্যাঁ, আবার ঘুমানো আছে না, ওইটাও বটে। তখন মাছ রাখতে হবে। সোমবার। বেশ 10:30। আমি পাঠিয়ে দিচ্ছি, আমার কাছে গোটা ভিডিওটা রেকর্ড হয়ে গেছে, আমি ইয়েতে পাঠিয়ে বল। দিচ্ছি, টেলিগ্রামে পাঠিয়ে দিচ্ছি। দিল্লি ঠিক আছে, বল বল। বুঝলে? দিল্লি তো টেলিগ্রাম ছাড়া যাবে না হোয়াটসঅ্যাপে। বেশ, আমি দেখছি। তুই দেখে কি লাগছে? হ্যাঁ, অনির্বাণের এই সময় কথা বলছে। তো কি করবো, শুনে যাচ্ছি তো আমি, ওদের মতো নাকি চেঁচাবো? বেশ, বেরো। কৌশিকদা বাই বাই। তেরে দাও। তোকে তেরে দেবো, তুই ভাগ।